বিদেশি মিশনে রাষ্ট্রপতির ছবি অপসারণের প্রভাব নির্বাচনে পড়বে না বললেন পরিবেশ উপদেষ্টা। সিলেটে পাথর লুটে প্রশাসনের যোগসাজশের অভিযোগ। জুলাই হত্যাযজ্ঞে হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য অক্টোবর শেষ হওয়ার আশা। রামপুরা থানার হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন 25 আগস্টের মধ্যে। বিমান দুর্ঘটনায় তদন্ত ও বিচারে মাইলস্টোন কর্তৃপক্ষের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ। অভিভাবকদের ক্ষতিপূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা এবং নেতিবাচক ভূমিকা পালন করায় জোরালো হয়েছে পুলিশ সংস্কারের দাবি। বাহিনী পুনর্গঠনে দলীয় লেজুর ব্যক্তি বন্ধের পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সংকেত। নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি জানান, সিলেটে যারা সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনায় দেশ জুড়ে চলে নানা আলোচনা সমালোচনা। এরপর পাথর উদ্ধারে অভিযানে নামে প্রশাসন। সেগুলোকে যথাস্থানে রাখার উদ্যোগও নেওয়া হয়। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, সাদা পাথর লুটপাটের ক্ষেত্রে প্রশাসনের যোগসাজশ ছিল। সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগসাজশ ছিল, কিন্তু এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিলেন না। ফিল্ড পরিদর্শনকালে উপদেষ্টাদের উপর হামলার প্রসঙ্গ টেনে সৈয়দা রিজওয়ানা বলেন, সে সময় সব স্টোন ক্র্যাশারের মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরিবহন ধর্মঘটের হুমকি দিয়ে আবারও পাথর উত্তোলন শুরু হয়। 4-5 দিন পরেই সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেসার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে পাথর তুলতে দিতে হবে। এবং পরিবহন মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন। এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। কোনো বার্তা দেয় কিনা আমি জানি না, আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য হলে সরকার ভেবে দেখবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদের কথা হয়েছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ৯,৩৬১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 5টি নতুন, 2টি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির 3টি প্রকল্প রয়েছে। অনুমোদিত প্রকল্পের অন্যতম 3টি হচ্ছে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন, সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নির্মাণ এবং সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুরে 5টি নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে অক্টোবরে, এমনটা জানিয়েছে প্রসিকিউটর মিজানুল ইসলাম। রোববার ট্রাইব্যুনাল 1-এ মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়া রামপুরা থানায় হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিতে 25 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গত বছরের জুলাই আগস্টে মুহুর্মুহু গুলি চলে ছাত্র জনতার উপর, যার মূল অভিযুক্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সহ ওই ঘটনার দায়ের করা মামলার আসামি সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে। অনুষ্ঠিত হয় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন সবজি বিক্রেতা আব্দুল সামাদ মিয়া, ব্যবসায়ী মিজান ও খুলনার হাজী মহসিন কলেজের ছাত্র নাইম শিকদার সহ আরো একজন। শটগান দিয়ে গুলি করলে তার পিঠে অসংখ্য গুলি আছে, সে অনুমান করছে যে সেই গুলির সংখ্যা 500-র বেশি হবে। ওই সময় সে চিকিৎসা পায় নাই, তাকে অজ্ঞান না করেই অপারেশন থিয়েটারে না গিয়েই তার পিছন থেকে হাত দিয়ে এটা বের করা হয়েছিল এবং অন্যান্য কারণে তার চিকিৎসা ব্যাহত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করছে। প্রসিকিউশন জানিয়েছে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হতে সময় লাগতে পারে 2 মাস। আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। সাক্ষ্য গ্রহণ ম্যাটেরিয়াল উইটনেসগুলো আয়ো ছাড়া অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিকে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার মামলায় 25 আগস্টের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া আশুলিয়ার কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর থানার মামলায় 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন শুনানি হবে অক্টোবর। সকালে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি AKM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ সময় চেয়ে আবেদন করেন খায়রুল হকের আইনজীবী। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন এতে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নেই। পরে অক্টোবরে জামিন শুনানির দিন ঠিক করেন আদালত। জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির পর আটক রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজাহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এদিকে রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোষণ্য মারমার কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরুর বিষয়ে প্রতিষ্ঠানটি গড়িমসি করছে বলে অভিযোগ অভিভাবকদের। তারা বলেন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণও দেয়া হচ্ছে না। এছাড়া শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব নিয়ে স্মারকলিপি দিতে গেলে তা গ্রহণ করেনি মাইলস্টোন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এমন অবহেলার বিষয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন নিহত পরিবারের সদস্যরা। রেজা খানের রিপোর্ট। 12 আগস্ট এক মানববন্ধনে মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত ও বিচার, ক্ষতিপূরণ এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 9 দফা দাবি বাস্তবায়নে 72 ঘণ্টার আলটিমেটাম দেয় নিহতদের পরিবার। কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে রোববার ক্যাম্পাসে স্মারকলিপি দিতে গেলে বাধার মুখে পড়েন অভিভাবকরা। একই পরিস্থিতি হয় গণমাধ্যম কর্মীদেরও। পরে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের উপেক্ষা করেই ভেতরে প্রবেশ করেন সবাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অবস্থান নিয়ে স্মারকলিপি দিতে চাইলে তা নিতে অপারগতা জানান কর্তৃপক্ষ। সকলের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সটকে পড়েন বলে জানা যায়। পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নানা অপকর্মের কথা তুলে ধরেন অভিভাবকরা। স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, আমার বাচ্চারা কেন মারা গেছে জানেন ভাই? এই কোচিং জোর করে
নিয়ে বি নিয়ে। আপা আপনার বাচ্চা পিছিয়ে যাচ্ছে, কোচিং এ দিচ্ছেন না কেন? আপনার বাচ্চা দুর্বল, কোচিং এ দেন না কেন? কোচিং এ দিলে ভালো করবে। 2000 টাকা বা 2500 টাকা নাই, সেখান থেকে 500 টাকা এই খাদিজা মিস কিন্তু নেয়। রাশেদ খান মিনন আমার কাছে সে এই ওয়ার্ল্ড সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল। এদিকে ট্র্যাজেডির এক মাসেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি শিক্ষার্থীরা। বিমান ওঠানামার শব্দ শুনলেই আতকে ওঠে শিশুরা। এরকম জীবনে হয় না, প্রথম হয়েছিল তো এখন একটু ভয় লাগে। ওর যে মারা গেছে তানভীর আহমেদ, ওটা আমার অনেক খারাপ লাগছে। আসলে ওর সাথে 4 বছর আমি পড়ি। ক্লাস এখন চলছে মানে কোন রকম। শোক এবং সংকট কাটিয়ে প্রিয় প্রতিষ্ঠান দ্রুতই ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশায় এখন শিক্ষার্থীরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সপ্তাহের প্রথম কর্মদিবসে মুষলধারে বৃষ্টিতে যান আর জলজটের ভোগান্তিতে নাকাল রাজধানীবাসী। বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগে যায় 1 ঘন্টা। সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন অফিসগামী মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। যানজটের মতোই রাজধানীবাসীর অন্যতম ভোগান্তির নাম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই বিভিন্ন সড়কে জমে যায় পানি, ফলে অদৃশ্য সড়কে দেখে শুনে গাড়ি চালাতে গিয়ে মন্থর হয় গতি আর সৃষ্টি হয় অসহ্য যানজট। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারেও সেই একই চিত্র। ভোর থেকে টানা কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ায় শেওড়াপাড়া বাংলা কলেজ এবং মিরপুর 1 ও 10 নম্বর সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও তীব্র যানজট। এই সমস্যাতে এখন পানি জলাবদ্ধতা তাও কাটতেছে না। কাজকর্ম কেমনে জ্যামের ভিতরে কিলার রাখা দরকার না, না লেহেনে পানি বাঁচবো এত পানি। সড়কে হাঁটুর সমান পানির কারণে কোথাও কোথাও বিকল হয়ে যায় গাড়ি। যানজটের এটিও একটি কারণ। এখানেই মানে বেশিরভাগ পানি জমে। এই সাইডটা যদি একটু কোনো কিছু পানি যাওয়ার কোনো লাইন থাকতো তাইলে আর কি এই পানিটা জমতো না আর এই জ্যামটা হতো না। কাপড় চোপড় নষ্ট, বাচ্চা নিয়ে আসছে, দেখা গেছে বাসা গেলে বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। গন্তব্যে পৌঁছাতে তখন শেষ ভরসা অটোরিকশা। সুযোগ বুঝে চালকরা ভাড়া হাঁকান দ্বিগুণেরও বেশি। উনি এখন ভাড়া চাই 200 টাকা, 50 টাকা বলছি, 100 টাকা বলছি, যাবে না। তারপর কোনো বাইকটাই কেউ যাবে না। বাইকের চাকা তো অলরেডি পানিতে ডুবেই যায়, কিভাবে যাব? দেখা গেছে রিস্কা গাতায় পড়ে যায়। আমি আসার সময় মনে করেন যে একটা রিস্কা পানির কারণে রাস্তায় যে গর্ত দেখা যাচ্ছে না, ওইটাই পড়ে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যানজট আর বেশি ভাড়ার বিড়ম্বনায় রেগে মেগে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। এদের অনেকেই আবার এইচএসসি পরীক্ষার্থী। আবার বাসায় প্রায় এতটুকু পর্যন্ত পানি উঠেছে, তো আমি একটা রিক্সা দিয়ে তারপরে ঘুরে এসেছি। আবার স্কুলের সামনে অনেক পানির সমস্যা উঠেছে, আবার যেতেও অনেক সমস্যা হবে। যানবাহনের রিক্সায় পড়বো নাকি বাসায় যেয়ে পড়াশোনা করবো না নিজের ল্যাবের কাজকর্ম করবো, এগুলো নিয়ে তো অনেক অসুবিধা না। যান ও জলজট নিরসনে নগর কর্তৃপক্ষের কুম্ভকর্ণের ঘুম ভাঙবে, এমনটাই চাওয়া রাজধানীবাসীর। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, বাস্তবতাও কি তাই? অতীত ইতিহাস বলছে জনগণ নয় বরং সরকারের বন্ধু হয়েই কাজ করেছে পুলিশ। স্বৈরাচারী সরকারের গোয়ার্তুমিতে গণ অভ্যুত্থানে প্রাণ গেছে অনেক পুলিশ সদস্যের। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী মনে করেন, দলীয় লেজুরবৃত্তি বন্ধ না হলে পুলিশ কখনোই জনবান্ধব হবে না। তবে বদলে যাওয়া বাংলাদেশে পুলিশ নিয়ে আশাবাদী ডিএমপি মুখপাত্র তালেবুর রহমান। মনিরুল ইসলামের প্রতিবেদন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশকে গড়ে তোলা হয় পুলিশি রাষ্ট্র হিসেবে। টানা 15 বছরের শাসন আমলে পুলিশকে বিরোধী মত দমনেই ব্যবহার করা হয়েছে, যে কারণে 24-এর গণ আন্দোলনে বহু ছাত্র জনতা হতাহত হয়। দায়িত্ব পালনে গোয়ার্তুমির কারণে প্রাণহানি থেকে রেহাই পায়নি পুলিশ সদস্যরাও। আন্দোলনে দমনপীড়নে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পাকাপোক্ত হয় মানুষের। তারপর থেকেই প্রকট হয় আস্থার সংকট। বদলে যাওয়া বাংলাদেশে তাই দাবি ওঠে পুলিশ বাহিনীতে সংস্কারের। তবে বর্তমান বাস্তবতায় পুলিশের হারানো ইমেজ ফিরিয়ে আনা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। কমিশন হয়, কমিশন অনেক সুন্দর সুন্দর আপনার পুস্তিকা বলুন বা ভলিউমস করে তারা পাবলিশ করে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। অভ্যুত্থানের পর দেশে বেড়ে যায় মব জাস্টিস। আইন ও সালিশ কেন্দ্র বলছে, ইউনূস সরকারের প্রথম 7 মাসেই মব ভায়োলেন্স ঘটে 194টি, আর 444 রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ঘটে 121 জনের। আহতের সংখ্যা প্রায় 5000। মব ভায়োলেন্স, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঘরবাড়ি আক্রমণ করা, তা লুটপাট করা, এগুলো কিন্তু আমাদের এখানে
হয়েছে। এত সব ঘটনা ঘটলেও মামলার সংখ্যা কিন্তু একেবারেই নগণ্য। সরকারের প্রথম 4 মাসে 565 হত্যা মামলা দায়ের করা হয়। ছিনতাই ও ডাকাতির মামলার সংখ্যা 1412 এবং অপহরণ মামলা 642টি। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি বলছেন, পুলিশকে শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার দলীয় পেটোয়া বাহিনীর তকমা মুক্ত হতে হবে। মাঝখানে কিন্তু বেশ সুন্দর চালু হয়েছিল যে মাঝে মাঝে মাঠ পর্যায়ে বৈঠক, হাটে বাজারে হতে পারে, বটগাছের নিচে হতে পারে, পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক, এটা শুধুমাত্র আইনের ব্যাপার না, এটা সামাজিক একটা দরকার ছিল, সেটা এখনো হচ্ছে না। স্বাধীনতা পরবর্তী সময়ে 8 বার পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম সংস্কার কমিশন গঠন হয় 1972 সালে। এরপর এরশাদের শাসনামলে আরও 4 বার। 2003 থেকে 2014 সালে পুলিশ সংস্কারে নানানমুখী প্রস্তাবনা দেয় ইউএনডিপি ও এফআইডি। সবশেষ 2024 সালে পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান অভ্যুত্থান পরবর্তী আন্দোলনে পুলিশি ভূমিকার প্রশংসা করে বলেন, গেল 1 বছরে বাহিনীর সদস্যদের মনস্তাত্ত্বিক ও কৌশলগত পরিবর্তন হয়েছে। যে পরিস্থিতি ছিল, পুলিশ অনেকটাই অগোছালো ছিল, সেই অবস্থা থেকে আমরা অনেকাংশেই গুছিয়ে উঠেছি এবং গত 1 বছর আপনারা দেখেছেন প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম ছিল সেখান থেকে এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় আমরা পৌঁছতে পেরেছি। মাঠ পর্যায়ে যারা সেবা দিয়ে থাকে তাদেরকে পুনর্গঠন করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বর্তমানে তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। একটি জনবান্ধব পুলিশি কাঠামো গড়ে তুলতে জনগণের দায়বদ্ধতাও কম নয় বলে মনে করেন এই কর্মকর্তা। পুলিশের কাজে সহায়তা করবেন, এই ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম করে নিজেদেরকে পুলিশের ভূমিকায় অবতীর্ণ করা এটা সঠিক হবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গাজায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও অনাহারে প্রাণ গেছে আরও 11 জনের। ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর তথ্য মতে ইসরায়েলের ত্রাণ অবরোধ ও বিধ্বংসী হামলার কারণে কমপক্ষে 10 লাখ নারী ও কিশোরী অনাহারে ভুগছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও দ্রুত বন্দি বিনিময়ের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করছে হাজারো মানুষ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। হামাসকে নির্মূল করার নামে গাজায় নৃশংস মৃত্যুর খেলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু। একের পর এক হামলা চালিয়ে গত 24 ঘন্টায় গাজা জুড়ে 70 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছে 3 শতাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রায় 2 বছরের লাগাতার হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 61,900 জনে। এতেও রক্তের পিপাসা মিটেনি ইসরায়েলের। দীর্ঘদিন ধরে ত্রাণ অবরোধ করে রাখার ফলে গাজায় দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর তথ্য মতে উপত্যকাটিতে কমপক্ষে 10 লাখ নারী ও কিশোরী অনাহারে ভুগছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যাভাবে একদিনে প্রাণ গেছে আরও 11 জনের। আর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে মৃত্যু হয়েছে 251 জনের। এর মধ্যে 108 জনই শিশু। এদিকে আল জাজিরার সাংবাদিক হত্যার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিকদের নিরাপত্তা কমিটি সহ আরও একাধিক সংস্থা বলছে, গাজায় সাংবাদিক হত্যা বিশ্বের বড় সব যুদ্ধকেও ছাপিয়ে গেছে। চলমান পরিস্থিতিতে গাজায় অতিসত্বর যুদ্ধ বন্ধ ও বন্দি বিনিময়ের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেফ সেন্টার সহ বিভিন্ন স্থানে মানুষ দফায় দফায় বিক্ষোভ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে দেশটি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আলাস্কা শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্ত হিসেবে দোনেস্ক এবং লুহান্স্ক অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার দাবি করেন তিনি। বৈঠকের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট 2 কূটনীতিকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এছাড়া ইউক্রেনের দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিলে রাশিয়া খেরসন ও জাপোরিঝিয়ায় তাৎক্ষণিক যুদ্ধ থামাবে বলেও জানান পুতিন। খেলার খবর। ক্রিকেট। টানা ব্যর্থতায় সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে যাওয়া টাইগাররা অবস্থার উন্নতি করতে না পারলে 2027 বিশ্বকাপে খেলতে পাড়ি দিতে হবে বাছাই পর্বের
দুর্গম পথ। বিশ্বকাপের আগে অবস্থার উন্নতি করতে না পারলে বাছাই পর্ব খেলার বিকল্প থাকবে না বাংলাদেশের সামনে। মুদাসির আলীর ডেস্ক রিপোর্ট। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে 3 ম্যাচের একটিতে জয় পেয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9ম স্থানে উঠে আসে বাংলাদেশ। কিন্তু আগস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান সিরিজ হেরে যাওয়ায় টাইগাররা আবারও নেমে গেছে 10 নম্বরে। ক্যারিবীয়রা 9 নম্বরে উঠে আসায় 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে নানান সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। 14 দলের অংশগ্রহণে আগামী আসরে সরাসরি খেলবে আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল। স্বাগতিক হওয়ায় দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সরাসরি খেলা নিশ্চিত। প্রোটিয়ারা 6 নম্বরে থাকায় র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে সরাসরি। তবে অবস্থা উন্নতি করতে না পারলে বাছাই পর্বই হবে একমাত্র পথ ফিল সিমন্সের শিষ্যদের। আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা হবে 2027 সালের 31শে মার্চের র্যাঙ্কিং অনুযায়ী। তার আগে বাংলাদেশ পাচ্ছে 26টি ম্যাচ। এর মধ্যে 11টি ম্যাচই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে। প্রশ্নটা এখানেই, কেননা এসব দলের বিপক্ষে ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে সামান্যই উন্নতি হবে বাংলাদেশের, কিন্তু হেরে গেলে মাসুলটা হবে বড় ধরনের। শেষে 2 বছরে 34 ওয়ানডের মধ্যে মাত্র 9টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ, যেখানে ব্যাটার বলার সবারই ব্যর্থতা প্রায় সমান। অবশ্য এর কারণও আছে। নীতি নির্ধারকদের অদূরদর্শিতা, সঠিক পরিকল্পনার অভাব এবং ভালো মানের ক্রিকেটার খুঁজে বের করতে না পারা সবই এক সুতোয় গাঁথা। সব মিলিয়ে 2027 সালের 31শে মার্চের আগে 26 ম্যাচের যোগ্যতা প্রমাণ করতে না পারলে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। মুদাসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। ক্রিকেট। বাবর আজম ও রিজওয়ানকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আলী আগার নেতৃত্বে দলে আছেন শাহিন আফ্রিদি, হারিস রফ, ফাখর জামান, হাসান নওয়াজ, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। আগামী 29শে আগস্ট শারজায় শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে ত্রিদেশীয় সিরিজ, যা চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এর 2 দিন পরে আরব আমিরাতেই পর্দা উঠবে টি20 ফরম্যাট এশিয়া কাপ ক্রিকেট। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার। বিদেশি মিশনে রাষ্ট্রপতির ছবি অপসারণের প্রভাব নির্বাচনে পড়বে না বললেন পরিবেশ উপদেষ্টা। সিলেটে পাথর লুটে প্রশাসনের যোগসাজশের অভিযোগ। জুলাই হত্যাযজ্ঞে হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য অক্টোবরে শেষ হওয়ার আশা। রামপুরা থানার হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন 25 আগস্টের মধ্যে। বিমান দুর্ঘটনায় তদন্ত বিচারের মাইলস্টোন কর্তৃপক্ষের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অভিভাবকদের। ক্ষতিপূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা। এবং নেতিবাচক ভূমিকা পালন করায় জোরালো হয়েছে পুলিশ সংস্কারের দাবি। বাহিনী পুনর্গঠনে দলীয় লেজুর বৃত্তি বন্ধের পরামর্শ। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।